ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেস এবং তার একটি বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল। জাতীয় কংগ্রেস একটি বৈপ্লবিক সংগঠনে পরিণত হয়েছিল এবং তার একটি বড় কারণ হচ্ছে মহাত্মা গান্ধী এবং প্রেক্ষাপট হচ্ছে আইন অমান্য আন্দোলন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে চতুর্থ সেমিস্টারে প্রিয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। গান্ধীজির হাত ধরে জাতীয় কংগ্রেস কিভাবে বৈপ্লবিক সংগঠনের জায়গায় পৌঁছেছিল। আইন অমান্য আন্দোলনের মধ্যে দিয়ে সুসংবদ্ধ, সুনিয়ন্ত্রিত এবং সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে জাতীয় কংগ্রেসের মর্যাদা এবং প্রভাব সুপ্রতিষ্ঠিত হয়। রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে জাতীয় কংগ্রেস আর মধ্যবিত্ত উচ্চবিত্ত সম্প্রদায় আলোচনার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকেনি। অচিরেই তা বিপ্লবের আদর্শে দীক্ষিত একটি সংগ্রামী গণসংগঠনে পরিণত হলো। কর্মপদ্ধতি পৃথক হলেও লক্ষ্য ও আদর্শের দিক থেকে বিপ্লবী সংগঠন সমূহের সঙ্গে জাতীয় কংগ্রেসের আর কোনো পার্থক্য রইল না। সুভাষচন্দ্র তার আত্মজীবনী দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এখানে লিখলেন, গান্ধীজি কংগ্রেসকে একটি বৈপ্লবিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। প্রখ্যাত সাংবিধানিক ভাষ্যকার সুচেতা কৃপালনী বলেন, তিলক যা করতে পারেননি, গান্ধীজি যা করতে পেরেছেন। গান্ধীজি কংগ্রেসকে বিপ্লবমুখী করে তুলতে সমর্থ হয়েছেন। ব্রিটিশ শাসক গোষ্ঠী স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই আন্দোলন ভারতের শহর, গ্রাম, সমস্ত জায়গায় বিদেশি শাসনের বিরুদ্ধে এক শক্তিশালী নেতিবাচক জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি করেছে। এবং আমরা দেখতে পেলাম যে আইন অমান্য আন্দোলনের হাত ধরে ভারতবর্ষের জাতীয় ক্ষেত্রে একটা প্রথম অস্ত্রহীন বিদ্রোহ, ফার্স্ট আনআর্মড রেভলিউশন তৈরি হলো এবং এটি কিন্তু সম্ভব হলো গান্ধীজির জন্য। যারা চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তারা এই ভিডিওগুলোকে খুঁটিয়ে অনুশীলন করবে, কারণ যেহেতু প্রথম তোমাদের চতুর্থ সেমিস্টার, নতুন প্রশ্ন কাঠামো, নতুন ধরনের প্রশ্ন বিন্যাস, সুতরাং তোমাদের যত বেশি অনুশীলন করবে ততই তোমরা উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।